আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম করছি অর্জন কর্তৃক আয়োজিত এসএসসি 2027, 28, 29, 30 প্রত্যেকটা ব্যাচের স্টুডেন্টের জন্য এই ক্লাস। তো যাই হোক, সেটা কথা না, কথা হচ্ছে কি আমরা এই কোর্সে একদম এসএসসি প্রথম থেকে শেষ অধ্যায় ধারাবাহিকভাবে ফ্রি ক্লাস নিচ্ছি ইকোনমিক্সের উপর, যাকে অর্থনীতি বলে, এবং ধারাবাহিকভাবে আজকে আমাদের শেষ ক্লাস। এবং শেষ ক্লাসটা কি? হ্যাঁ, বাংলাদেশ সরকারের অর্থব্যবস্থা। অর্থাৎ ইতিমধ্যে যারা একতে 9টা ক্লাস করে ফেলেছেন তাদের তো কংগ্রাচুলেশন, আপনারা অনেক বড় একটা জার্নি আমাদের একসাথে চলে ফেলেছি, এবং সেটা শেষ ধাপ হচ্ছে আজকের এটা। এবং আজকের এই ক্লাসের মাধ্যমে আমাদের সম্পূর্ণ কোর্সটি কমপ্লিট হচ্ছে। তো আজকের ক্লাসে আমরা ইতিমধ্যে আপনাদের জানেন যে আমরা প্রথমে একটু ব্রিফ করে থাকি। তো আমরা ইতিমধ্যে বাংলাদেশের কর এবং যে কর থেকে আয় এবং কর বহির্ভূত আয় দেখেছি, বাংলাদেশ সরকার কীভাবে আয় করে সেটাও দেখেছি, এবং A to Z সকল কিছু আলোচনা হয়েছে। তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখতে থাকলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। এবং এই যে থাম্বনেইলে যে লোকটাকে দেখতেছেন সেটাই আমি, অর্থাৎ আব্দুর রহমান মুস্তাকিম, বর্তমানে পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়ে। তো চলেন, অনেক কথাবার্তা হলো, আমরা ডিরেক্ট ভিডিওতে চলে যাই। আমরা চলে এসেছি আমাদের 10ম অধ্যায়, এবং যে 10ম অধ্যায় রয়েছে, 10ম অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশের সরকারের অর্থব্যবস্থা, দ্য পাবলিক ফাইন্যান্স অফ বাংলাদেশ গভর্নমেন্ট। অর্থাৎ বাংলাদেশ সরকারের অর্থব্যবস্থা কীভাবে কী পরিচালিত হয়, এটাই আজকের আলোচ্য বিষয়। তো বাংলাদেশ সরকারের দেশের পোষণ পরিচালনা, আইন শৃঙ্খলা রক্ষা, বিদেশি আক্রমণ থেকে দেশকে রক্ষা এবং জনকল্যাণমূলক বহুবিধ কার্যাবলী সম্পাদনের জন্য অনেক অর্থের প্রয়োজন হয়, এবং এই অর্থ সংস্থানের জন্য সরকারকে বিভিন্ন উৎস হতে অর্থ ব্যয় করতে হয়, এবং ব্যয়ের পাশাপাশি সেটাকে আসলে তার আয়ও তো করতে হবে। তো আয় না থাকলে তো ব্যয় করতে পারবে না। তো নির্দিষ্ট সময়ে সম্ভাব্য সরকারি আয় ব্যয় হিসাব বিবরণীকে বাজেট বলে, আর এইসব বিষয়ে আলোচনা সরকারি অর্থব্যবস্থায় হয়ে থাকে। দেখেন একটা বছরে অর্থব্যবস্থা বাজেট দেওয়া আছে 2021-22 অর্থ বছরে 6,03,681 কোটি টাকা, এবং ওভারঅল কোন কোন খাতে কত কী খরচ হয়েছে প্রত্যেকটা ইনফরমেশন দেওয়া আছে। আপনারা চাইলে এটা একটু ভালো করে লক্ষ্য করে দেখতে পারেন। এটার মাধ্যমে একটা ধারণা হবে যে আসলে বাজেটে কেমন কী খরচ হয়। তো এই অধ্যায় শেষে আমরা যদি জানবো, আপনারা জানেন যে সিকিউর ক্ষেত্রে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনারা যারা এই অবধি ক্লাস করে এসেছেন, এটা শেষ অধ্যায়, তো বারবার একটা জিনিস হয়তো বা বলাও আপনাদের কাছে বিরক্ত লাগতে পারে, কিন্তু এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো সরকারি অর্থব্যবস্থার পরিচয় বর্ণনা করতে পারবেন, সরকারের আয়ের উৎস বর্ণনা করতে পারবেন, সরকারের ব্যয়ের খাতসমূহ বর্ণনা করতে পারবেন, বাজেটের ধারণা ব্যাখ্যা করতে পারবেন, চলতি বাজেট ও মূলধন বাজেটের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারবেন, অর্থাৎ এটা কীভাবে কি কাজ করে না করে সব আপনি বলতে পারবেন, সুষম বাজেটের সাথে অসম বাজেটের তুলনা করতে পারবেন, বাংলাদেশ সরকারের বাজেট ও এর শ্রেণী বিভাগ বর্ণনা করতে পারবেন, বাংলাদেশ সরকারের উন্নয়ন বাজেটের অর্থায়নে উৎসসমূহ চিন্তা করতে পারবেন চিহ্নিত করে, এবং এটা কীভাবে কি কাজ করে এটাও পারবেন, এবং পরিশেষে বাংলাদেশের সরকার যে জাতীয় বাজেটের আলোচনায় অংশগ্রহণে আপনি উৎসাহী হবেন। আপনি দেখবেন যে আপনি বাজেট সম্পর্কের পরবর্তীতে যখন বাজেটগুলো প্রণয়ন হচ্ছে, বা এই যে অর্থ বছরে অর্থাৎ 26-27 অর্থ বছরের যে বাজেট, এই যে অর্থ বছর চলতে চলেছে 2026-27 2026-27 এইগুলো আপনি দেখতে পারবেন এবং পড়ে বুঝতে পারবেন। তো প্রথমত হচ্ছে সরকারি অর্থব্যবস্থা যদি দেখি, যে পাবলিক ফিন্যান্স, তো অর্থনীতির যে শাখায় সরকারের আয় ব্যয় এবং ঋণ সংক্রান্ত বিষয়াবলী আলোচনা করা হয় তাকে সরকারি অর্থব্যবস্থা বলে। অর্থাৎ একটি দেশের জনসাধারণের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য সরকার কোন কোন খাতে কীভাবে কোন নীতিতে ব্যয় করবে তা সরকারি অর্থব্যবস্থা আলোচনা করা হয়, এবং এটা সরকার তার আলোচনার মাধ্যমে দেখে যে আসলে কোন কোন সেক্টরে তিনি ব্যয় করবেন বা কতবার সেক্টর তার ব্যয় হতে পারে। তো সরকারি ব্যয় নির্বাহের জন্য কীভাবে কোন কোন উৎস হতে আয় এবং করবে, অথবা কোন উৎস থেকে কতটুকু ঋণ গ্রহণ করবে তা সরকারি অর্থব্যবস্থা আলোচনায় করা হয়। এবার যদি দেখি যে বাংলাদেশ সরকারের আয়ের উৎস বা বাংলাদেশ সরকার কোথা থেকে কী আয় করে, তো বাংলাদেশ একটি নিম্ন মধ্যম আয়ের দেশ। দেশের আর্থসামাজিক উন্নয়ন এবং জনকল্যাণ সাধন, পাশাপাশি প্রশাসন পরিচালনা, দেশ রক্ষা ইত্যাদি কাজে সরকারের অনেক অর্থ ব্যয় হয়। এই ব্যয় নির্বাহের জন্য সরকারকে বিভিন্ন উৎস থেকে আয় সংগ্রহ করতে হচ্ছে। বাংলাদেশ সরকারের আয়ের উৎস হচ্ছে দুটি, একটা হচ্ছে কর রাজস্ব আর একটা হচ্ছে কর বহির্ভূত রাজস্ব। তো এই কর রাজস্ব এবং কর বহির্ভূত রাজস্ব দুইটা সেক্টর থেকেই সরকার আয় করছে। তো কর রাজস্ব বা ট্যাক্স রেভিনিউ যদি আমরা দেখি, যে সরকার জনগণের নিকট হতে বাধ্যতামূলকভাবে যে অর্থ আদায় করে, কিন্তু তার বিনিময়ে জনগণ সরকার থেকে সরাসরি কোনো বিশেষ সুযোগ সুবিধা আশা করতে পারে না, তাকে কর বলে। অর্থাৎ সরকার জনগণের কাছ থেকে বাধ্যতামূলক অর্থ আদায় করতেছে, কিন্তু সরকারের কাছে এই টাকার বিনিময়ে জনগণ কোন ধরনের কোনো সুবিধা বা আশা রাখতে পারবে না। সরকার দেশের নিবাসী বা অনিবাসী ব্যক্তি, বিভিন্ন ব্যবসা বা শিল্প প্রতিষ্ঠান এবং পণ্যের উপর যে কর ধার্য করে তার প্রাপ্ত আয়কে হচ্ছে কর রাজস্ব বলা হয়ে থাকে। প্রাপ্ত আয়কে কর রাজস্ব বলা হচ্ছে।
সরকারের কর রাজস্বের উৎসগুলো হলো প্রথমত এক, আয় ও মুনাফার উপর ট্যাক্সেস অন ইনকাম অ্যান্ড প্রফিট, অর্থাৎ ইনকাম এবং প্রফিটের উপর যে ট্যাক্সটা দেওয়া হয়। প্রথমত কোনো ব্যক্তি বা কোম্পানির আয়ের উপর যে কর ধার্য করা হয় তাকে হচ্ছে আয়কর বলে। দেখবেন যে অনেকে আসলে আয়কর রিটার্ন দেয়, দ্যাটস মিন হচ্ছে যে আপনি যে আয়টা করতেছেন এটার উপর যে ট্যাক্সটা দেওয়া এটাকে বলা হচ্ছে আয়কর রিটার্ন। তো বাংলাদেশ সরকার আয়ের একটি অন্যতম উৎস হচ্ছে আয়কর, এবং এটা বলা যাবে অন্যতম একটি উৎস। বর্তমান বাংলাদেশের কোম্পানি ব্যতীত, অর্থাৎ কোনো কোম্পানি ছাড়া ব্যক্তিগত কোনো করদাতা যাদের বার্ষিক নেট আয় সে যদি পুরুষ হয় তাহলে 3 লক্ষ টাকা, মহিলাদের এবং 65 বছর বা তদূর্ধ্ব পুরুষদের ক্ষেত্রে 3.5 লাখ টাকা বা 3,50,000 টাকা, আর 4 লক্ষ টাকা হচ্ছে প্রতিবন্ধীদের ক্ষেত্রে, 4,75,000 টাকা যদি মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে, অর্থাৎ তাদের আয়ের উপর এই কর ধার্য করা হয়। যদি এইগুলো তার আয় সীমা হয় নিম্ন 1 বছরে তাহলে এইটার উপর তাদের একটা নির্দিষ্ট হারে কর দিতে হবে। এছাড়া বিভিন্ন কোম্পানি মুনাফার উপর কর ধার্য হয়ে থাকে, অর্থাৎ এদের উপর বিভিন্ন ধরনের করও ধার্য হয়। দ্বিতীয়ত হচ্ছে মূল্য সংযোজন কর, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। যদি আমরা দেখি তো অন্যান্য উন্নত উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশের 1991-92 অর্থ বছরে থেকে হচ্ছে মূল্য সংযোজন কর অর ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা সংক্ষেপে আমরা সেটাকে বলি ভ্যাট অ্যাড হয়, এবং উৎপাদন ক্ষেত্রে কাঁচামাল থেকে শুরু করে চূড়ান্ত দ্রব্য উৎপাদন পর্যন্ত বেশ কয়েকটি স্তর অতিক্রম করতে হয়, এবং এরও বিভিন্ন স্তরে যে মূল্য সংযোজিত হয় তার উপর একটি নির্দিষ্ট হারে কর আরোপ করা। অর্থাৎ যে আপনি একদম জিরো থেকে যে সময়, অর্থাৎ একদম আপনার বেস থেকে যখন আপনি একদম ফাইনাল প্রোডাক্ট তৈরি করবেন প্রত্যেকটা জিনিসেই আপনাকে কর অ্যাড হবে, তাকে মূল্য সংযোজন কর বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স আর সংক্ষেপে ব্যাট বলা হয়। আপনারা তো ব্যাটটা ভালোভাবে চেনেন। বর্তমানে আমাদের দেশে আমদানিকৃত দ্রব্য, স্থানীয়ভাবে উৎপাদিত দ্রব্য এবং বিভিন্ন সেবা খাতের উপর ব্যাট আরোপ করা হয়েছে। ভবিষ্যতে এই খাতের আওতায় আরও সম্প্রসারিত করা হবে। এবার দেখি আমদানি শুল্ক, কাস্টম ডিউটিস। বাংলাদেশ সরকারের আয়ের অন্যতম উৎস হলো আমদানি শুল্ক, অর্থাৎ আমদানিকৃত দ্রব্যের এবং ও সেবার উপর যে কর ধার্য করে সেটা হচ্ছে আমদানি শুল্ক বলে। অর্থাৎ আপনি যদি বিদেশ থেকে কোনো জিনিস এনে ব্যবসা করতে চান বা আমদানি করে ব্যবসা করতে চান তার উপর আপনার কাস্টম ডিউটিস হবে। অর্থাৎ আপনি দেখবেন যে আপনি অনেকে আলিবাবা থেকে অনেক কিছু কেনে, আলি এক্সপ্রেস থেকে কেনে, এগুলো যখন দেশে আসে তখন কিন্তু আপনাকে কিছু টাকা কাস্টমসে দিতে হয়। তো এইটার সাথে কাস্টম ডিউটিস, অর্থাৎ আপনি সরকারকে বিদেশে থেকে কোনো কিছু আমদানি করলেন, সরকার যদি এটা নিজে আমদানি করে বিক্রি করতো সে কিছুটা ট্যাক্স পেত, যার ফলে বা তার ওই মূল্যের ভিতরে ট্যাক্সটা অ্যাড থাকতো। কিন্তু যেহেতু আপনি ইন্ডিভিজুয়াল এনে এটাকে ব্যবহার করবেন আর এটাকে আপনি কোনোভাবে বিক্রি করবেন, যার ফলে এটাকে আপনাকে ট্যাক্স দিতে হবে। আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটিসটা হচ্ছে দেশের অভ্যন্তরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যের উপর যে কর ধার্য করা হয়। এক হচ্ছে অভ্যন্তরে উৎপাদিত হবে অথবা ব্যবহৃত, তাকে আবগারি শুল্ক বলা হয়। রাজস্ব সংগ্রহ ছাড়াও বিভিন্ন ক্ষতিকর দ্রব্যের ভোগ হ্রাস করার উদ্দেশ্য আবগারি শুল্ক ধার্য করা হচ্ছে। বাংলাদেশে প্রধানত চা, সিগারেট, চিনি, তামাক, কেরোসিন, ওষুধ, স্পিরিট, ডিএসএলআই প্রভৃতি দ্রব্যের উপর আবগারি শুল্ক ধার্য করা হচ্ছে। আমরা দেখি সম্পূরক শুল্ক বা সাপ্লিমেন্টারি ডিউটিস। বিভিন্ন কারণে সরকার অনেক দ্রব্য সামগ্রীর উপর আবগারি শুল্ক বা মূল্য সংযোজন কর বা আমদানি শুল্ক আরোপের পরে অতিরিক্ত যে শুল্ক আরোপ করে তাকে সম্পূরক শুল্ক বলে। যেমন সিরামিক টাইলসের উপর আরোপিত সম্পূরক শুল্ক। অর্থাৎ আপনার এই যে আবগারি শুল্ক বা মূল্য সংযোজন কর দেওয়ার পরেও যদি কোনো অতিরিক্ত বা আমদানি কর দেওয়ার পরেও যদি অতিরিক্ত কোনো কর অ্যাড করা হয় সেটা হচ্ছে সম্পূরক কর। অন্যান্য কর ও শুল্ক দেখি আদার ট্যাক্সেস অ্যান্ড ডিউটিস। উপরের শুল্ক এবং করের উপর মূল 5টি উৎস ছাড়াও আরও কয়েকটি কর ও শুল্ক থেকে সরকার আয় সংগ্রহ করে। সম্পত্তি কর রয়েছে, পেট্রোল বা গ্যাসের উপর কর, বিদেশ ভ্রমণ কর, প্রমোদ কর ইত্যাদি রয়েছে। মাদক শুল্ক হচ্ছে নার্কোটিক্স অ্যান্ড লিকার ডিউটি। মাদক জাতীয় বিভিন্ন দ্রব্যের উপর সরকার শুল্ক বসিয়ে অর্থ আয় করে থাকে, অর্থাৎ এর মাধ্যমে সরকারের আয় বৃদ্ধির সাথে সাথে সামাজিক কল্যাণ বৃদ্ধি পায়। অর্থাৎ আপনি যদি কোনো ধরনের এক্সট্রা কিছু, অর্থাৎ মাদক বা আপনার নার্কোটিক্স আর লিকার এগুলো তো আসলে আইনগতভাবে বৈধ না, তো এইটা যদি আপনার কোনো না কোনোভাবে আপনি যদি এটাকে চান যে আপনি আয় করতে চাচ্ছেন বা আপনি এটাকে থেকে আপনি কনজিউম করতে চাচ্ছেন তাহলে আপনাকে যেটা করতে হবে আপনাকে অবশ্যই ট্যাক্স দিতে হবে। এবার যদি দেখি যানবাহন কর, বিভিন্ন প্রকার যানবাহনের ওপর যে কর দেওয়া হয় সেটাকে যানবাহন কর বলে। এই খাত থেকে সরকার প্রতি বছর অনেক অর্থ আয় করে। অর্থাৎ যদি আপনি যে যানবাহনগুলো ব্যবহার করেন এর উপর আপনার একটা কাইন্ড অফ ট্যাক্স দেওয়া লাগবে, কারণ এই ট্যাক্সগুলো না দিলে আপনার চলবে না। কজ আপনার এইগুলো যদি যানবাহনগুলো আপনি ঠিকভাবে মেনটেন করতে চান, আপনার যানবাহনগুলো বা পরিবেশের সাথে যদি আপনাকে সেইভাবে চালাতে হয়, অর্থাৎ কি প্রতিটা ট্যাক্স আছে, আপনার যানবাহনটা আপনি রোডে নামাইছেন এটার ক্ষেত্রে আপনার পরিবেশ ক্ষতি হচ্ছে, তো সরকার এটার জন্য তো তাদের পদক্ষেপ নিতে হবে, গাছ লাগাতে হবে, অন্যান্য কিছু। তো এই টাকাগুলোকে সরকার পকেট থেকে দেবে? কখনোই না, এটা তো আপনার পকেট থেকে না হবে। ভূমি উন্নয়ন কর হচ্ছে ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স। ভূমির মালিকানা বা ভোগ দখলের জন্য ভূমির মালিক সরকারকে যে খাজনা দেয় সেটা হচ্ছে ভূমি রাজস্ব। অর্থাৎ আপনি নতুন ভূমি কিনলে ট্যাক্স দিলেন, ভোগ দখল করলেন ট্যাক্স দিলেন। এই ক্ষেত্রে
তো বাংলাদেশ সরকার ভূমির উপর উন্নয়ন কর আরোপ করেছে এবং নন জুডিশিয়াল স্ট্যাম্প দলিলপত্র বা মামলা মোকদ্দমায় আবেদনপত্র ব্যবহারের জন্য নন জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহৃত হয়। এ খাত হতে প্রতি বছর সরকার অনেক অর্থ আয় করে। তাহলে আমরা যে আয়গুলো যে সেক্টরগুলো দেখলাম প্রত্যেকটা হচ্ছে কি আমাদের এটা হচ্ছে কর রাজস্ব, দ্যাটস মিন হচ্ছে ট্যাক্স রেভিনিউ। সরকার এইখান থেকে সরাসরি অনেক কিছু আয় করে, কিন্তু এখান থেকে জনগণ এর বিনিময়ে কোনো অর্থ বা কোনো লাভ তারা আশা করতে পারে না। এবার দেখি যে কর বহির্ভূত বা নন ট্যাক্স রেভিনিউ কি। তো সরকার কর বা শুল্ক ছাড়া আরও অনেক উৎস হতে রাজস্ব সংগ্রহ করে। এই উৎসগুলো হতে অর্জিত রাজস্বকে বলে কর বহির্ভূত রাজস্ব, অর্থাৎ এই উৎসগুলো ছাড়া যেটা হয় সেটা হচ্ছে কর বহির্ভূত। তো প্রথমত হচ্ছে লভ্যাংশ, মুনাফা, ডিভিডেন্ড অ্যান্ড প্রফিট। তো সরকার তার মালিকাধীন বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান যেমন ব্যাংক, বিমা কোম্পানি বা আর্থিক প্রতিষ্ঠান যেমন রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, পার্ক, চিড়িয়াখানা বছরান্তে লভ্যাংশ বা মুনাফা পেয়ে থাকে। দ্বিতীয়ত হচ্ছে আপনার যেটা রয়েছে সেটা হচ্ছে সুদ, ইন্টারেস্ট। সরকার সরকারি কর্মচারী বা বিভিন্ন আর্থিক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে ঋণ প্রদান করে। প্রদত্ত ঋণের সুদ হিসেবে সরকার প্রতি বছর কিছু অর্থ আয় করে থাকে। এইটা তাদের আসলে কোন কাইন্ড অফ একটা ইনকাম। তারপর হচ্ছে প্রশাসনিক ফিস, অ্যাডমিনিস্ট্রেটিভ ফিস। এটা হচ্ছে সরকার জনগণের প্রশাসনিক সেবা প্রদান করে, তার ফলে তিনি আসলে ফি আদায় করে, যেমন কোর্ট ফিস রয়েছে। এগুলো সরকার তার প্রশাসনিক কাজের মাধ্যমে সরকার জনগণের বা ফি এর মাধ্যমে গ্রহণ করে। পাশাপাশি রয়েছে জরিমানা, দণ্ড বা বাজেয়াপ্তকরণ, ফাইন, পেনাল্টি, অল হচ্ছে কনফিসকেশন। দেশের আইন বা নিয়ম নীতি পরিপন্থী বিভিন্ন কাজের জন্য আপনাকে জরিমানা করা হবে, দণ্ড দেওয়া হবে বা বাজেয়াপ্ত করানো হবে। দেখেন না যে রাস্তায় আপনি আইন অমান্য করলে পুলিশ মামলা দিয়ে দেয়, পুলিশ হুন্ডা বা অর্থাৎ মোটরসাইকেল এবং কারের মামলা দেয়, অর্থাৎ মোটরযানগুলোতে বা বাসে বা অন্যান্য গাড়িতে। অর্থাৎ আপনি আইন অমান্য করলে আপনাকে মামলা দিয়ে দিচ্ছে, এগুলো জরিমানা করে এবং এটা আসলে সরকার একটা আয়। অর্থনৈতিক সেবা বা ইকোনমিক সার্ভিসেস। সরকার তার বিভিন্ন প্রতিষ্ঠান দ্বারা জনগণকে সেবা প্রদান করে থাকে। এই সেবাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমদানি রপ্তানি আইনের আওতায় প্রাপ্ত ফিস, বাণিজ্য সংস্থা ও কোম্পানি হতে প্রাপ্ত রেজিস্ট্রেশন ফিস, বিমা আইনের আওতায় প্রাপ্তি এবং সমবায় সমিতি থেকে অডিট ফিস, সমবায় সমিতির রেজিস্ট্রেশন এবং নবায়ন ফিস। পাশাপাশি দেখি যে ভাড়া, ইজারা, রেন্ট অ্যান্ড লিজ। এখানে সরকারের বিভিন্ন সম্পত্তি ভাড়া বা ইজারা দেওয়া হয়। সরকার প্রতি বছর অনেক অর্থ আয় করে, যেমন হাট, ঘাট বা বিভিন্ন ধরনের বলা যেতে পারে যে বাজার প্রত্যেকটাই। টোল বা লেবি। টোল হচ্ছে বিভিন্ন সেতু বা টোল এবং লেবি আদায় করা বাবদ সরকার আয় করে। সেতুর জন্য টোল আদায়, যেমন আমাদের পদ্মা সেতুতে টোল আদায় করা হচ্ছে বা রূপসা সেতুতে পরে যমুনা সেতুতে করা হচ্ছে প্রত্যেকটাই। আর অবাণিজ্যিক বিক্রয়, নন কমার্শিয়াল সেলস। সরকার জনগণের কল্যাণে কোনো সময় বিনা লাভে অনেক দ্রব্য বিক্রয় করে, যেমন OMS বা খোলা বাজার বিক্রয় নীতি, এগুলো থেকেও তারা আয় করে। রেলওয়ে। বাংলাদেশ রেলওয়ে যাত্রী বহন ও দ্রব্যসামগ্রী পরিবহনের ভাড়া বাবদ আয় করে। রেলওয়ে সেবাকে সম্প্রসারণ, আধুনিকায়নের ফলে এই খাতে বর্তমানে মুনাফা পরিমাণ কিছুটা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এখন রেলের লোকজনের আস্থা বেড়েছে। এবং পাশাপাশি পোস্টাল ডিপার্টমেন্ট অফ ডাক বিভাগ, বাংলাদেশ ডাক বিভাগের সরকার কর্তৃক পরিচালিত হয় বিধায় এ সরকারের আয়ের উৎস একটি উৎস। ডাক বিভাগ বর্তমানে বহুমুখী সেবা প্রদান করে এবং এ খাতে আয় প্রবাহটা কিছুটা বৃদ্ধি পায়। উপরে উল্লেখিত বাংলাদেশ সরকারের আয়ের উৎস থেকে প্রাপ্ত আয়ের পরিমাণ যথেষ্ট নয়, তাই প্রতি বছর সরকার ব্যয় নির্বাহের জন্য বিদেশি ঋণ গ্রহণ করে, সাহায্য দান অনুদান নির্ভর করে। দুইটা কাজ দেওয়া হচ্ছে, কাজ 1 এবং কাজ 2। বাংলাদেশ সরকারের আয়ের উৎস তালিকা প্রস্তুত এবং বাংলাদেশ সরকারের আয় বৃদ্ধির উপায় চিহ্নিত করতে হবে। তো দুইটা 5 10 মার্ক মেনটেন করে আপনারা লিখে ফেলবেন, এটা আপনাদের একটা বাড়ি কাজ। তো বাংলাদেশ সরকারের ব্যয়ের খাতসমূহ হচ্ছে, প্রথমত যেটা রয়েছে, বাংলাদেশ একটি নিম্ন মধ্যম আয়ের জনকল্যাণমুখী রাষ্ট্র। দেশের আর্থসামাজিক উন্নয়ন, মানব সম্পদ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, দেশ রক্ষা, পরিচালনা এবং জনগণের সার্বিক কল্যাণের জন্য প্রতি বছর সরকার প্রচুর অর্থ ব্যয় করছে। অর্থাৎ এই সব সেক্টরে টাকা পয়সা ব্যয় না করলে দেশের আসলে পরিস্থিতি খুবই ভয়াবহ হবে। গণতন্ত্রের উন্মেষ এবং উন্নয়নের ফলে রাষ্ট্রীয় কর্মকাণ্ডের পরিধি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, যার ফলে অনেক নতুন নতুন খাত ব্যয়ের তালিকায় অন্তর্ভুক্ত হচ্ছে। প্রথমত বাংলাদেশ সরকার ব্যয়ের প্রধান খাত হচ্ছে শিক্ষা ও প্রযুক্তি। সরকার মানব সম্পদ তৈরির লক্ষ্যে প্রাথমিক শিক্ষা সম্প্রসারণ এবং গুণগত মান উন্নয়ন করে, কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষার প্রসার করে, নারী ও শিক্ষার উন্নয়ন করে, ছাত্রছাত্রীদের মেধা বিকাশে বৃত্তি সংখ্যা দেয়, হার বৃদ্ধি করে, উচ্চশিক্ষার প্রচারে প্রচুর অর্থ ব্যয় করে যাচ্ছে। শিক্ষার সাথে প্রযুক্তির সমাবেশ ঘটিয়ে তিনি দেশের আর্থসামাজিক উন্নয়নের চালিকা শক্তি বৃদ্ধির লক্ষ্যে সরকার প্রতি বছর তথ্য ও প্রযুক্তি খাতে একটা প্রচুর অর্থ আয় করছে। কারণ কি, এগুলো করলেই দেশের জনগণ আসলে কি সঠিক পথে যাবে এবং এই আয়ের মাধ্যমে আসলে মানুষের যে উন্নয়ন এটাই সমৃদ্ধ হবে। দেশের প্রতিরক্ষা, দেশের বিদেশি শত্রুর হাত থেকে রক্ষার জন্য যুদ্ধের সাজ সরঞ্জাম ক্রয়, প্রতিরক্ষা বাহিনী সদস্যদের প্রশিক্ষণ, বেতন ভাতা, বাসস্থান,
ও চিকিৎসা প্রভৃতি প্রদানের জন্য সরকার এ খাতে প্রচুর অর্থ ব্যয় করে। জাতীয় নিরাপত্তার কারণে এই খাতে অনেক ব্যয় বরাদ্দ অপঘোষিত থাকে। তৃতীয়ত যদি জনপ্রশাসন দেখি, যে রাষ্ট্র পরিচালনার জন্য সরকার জনপ্রশাসন পরিচালনা ব্যাহত করতে হয়। প্রশাসনের বিভিন্ন বিভাগে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বা অফিস পরিচালনা বাবদ সরকারকে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করতে হচ্ছে। জনসংখ্যা শৃঙ্খলা ও নিরাপত্তা, অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা, জনগণের জনমালের নিরাপত্তার জন্য পুলিশ বাহিনী সহ অন্যান্য আধা সামরিক বাহিনী গড়ে তুলতে এবং পরিচালনা করতে তাদের বিভিন্ন রকম প্রশিক্ষণ বা অন্যান্য সুযোগ সুবিধা বাবদ সরকারকে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। কৃষি এবং কৃষিভিত্তিক শিল্প ও কৃষি গবেষণা, বাংলাদেশ সরকার কৃষিভিত্তিক শিল্প সম্প্রসারণ এবং উন্নয়নের লক্ষ্যে বাজেট বরাদ্দের পাশাপাশি কৃষিখাতে ভর্তুকির পরিমাণও ক্রমান্বয়ে বৃদ্ধি এবং ঋণ বিতরণ করছে। 2007-08 অর্থবছরে বাংলাদেশ সরকার প্রথম কৃষি গবেষণার জন্য বরাদ্দ দেওয়া শুরু করে এবং কৃষিকাজে এখন বিভিন্ন ধরনের বিভিন্ন সেক্টরে কিন্তু সরকারের ব্যয় ক্রমান্বয়ে বাড়ছে, অর্থাৎ যে একদম যে খুব ধীরে ধীরে না, সরকার খুব ভালোই ব্যয় করছে, যাতে আপনার সরকার এই ব্যয়ের মাধ্যমে আমাদের কৃষি উন্নয়ন সাধিত করতে পারে। জনস্বাস্থ্যটা যদি আমরা দেখি, যে জনস্বাস্থ্য কীভাবে কী, তো জনগণের সুচিকিৎসার জন্য হাসপাতাল, মেডিকেল কলেজ স্থাপন, বিনামূল্যে ওষুধ প্রদান, অর্থাৎ এইগুলো করে কী হচ্ছে, জনগণের লাইফ সাইকেলে অনেকটা হেল্প করতেছে। পাশাপাশি যদি দেখি যে মহামারী প্রতিরোধ, ডাক্তার নার্সের প্রশিক্ষণ, পাশাপাশি রয়েছে কি ইত্যাদি খাতে অর্থ ব্যয় করতে চিকিৎসা সেবা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছড়িয়ে দেওয়ার জন্য প্রতিটি ইউনিয়নের স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপন করেছে এবং সেখানে একজন করে এমবিবিএস ডাক্তার ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দিয়েছে। অর্থাৎ এরা যে কাজ করতেছে, এরা আসলে জনস্বাস্থ্য নিয়ন্ত্রণ করতেছে এবং এর মাধ্যমে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে জনগণের নিয়ন্ত্রণের পাশাপাশি জনগণের একটা সেবাও হচ্ছে। কারণ কি, জনগণ যদি সেবা না পেত তাহলে তো এটা কোনোভাবে না কোনোভাবে হতো না। তো আমরা দেখেন যে মানে যেই খাতে ব্যয়গুলো হচ্ছে, এই ব্যয়গুলো কিন্তু কোনোভাবেই কোনো বাজে খাত না এবং এগুলো দরকার। আপনি আপনার যেই সেক্টরগুলোতে দেখতেছেন, এগুলোতে যদি ব্যয় না করা হয় তাহলে কী হচ্ছে, জনগণের জন্য কিন্তু কল্যাণকর না। পাশাপাশি দেখি যে সামাজিক নিরাপত্তা, তো সামাজিক নিরাপত্তা কী, সামাজিক নিরাপত্তাটা কীভাবে কী হয়, তো অসহায়, সুবিধাবঞ্চিত এবং জনগোষ্ঠীর জীবন ধারণের ন্যূনতম প্রয়োজন মেটাতে বাংলাদেশ সরকার সামর্থ্য অনুযায়ী নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি, যেমন বয়স্ক ভাতা কর্মসূচি, বিধবা ভাতা, অ্যাসিডগ্ধ নারী ও শারীরিক প্রতিবন্ধীদের পুনর্বাসন, অসচ্ছল মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় সম্মানী ভাতা, প্রাকৃতিক ও ভৌগোলিক কারণে সৃষ্ট সাময়িক বেকারত্ব নিরসনে পোশাক শিল্পের কর্মচারীদের দক্ষতা উন্নয়ন তহবিল এবং বাস্তুহারা গৃহায়ণ তহবিল সহ বিভিন্ন তহবিল আসলে, এবং 100 দিনের কর্মসৃজন কর্মসূচি, এবং রয়েছে একটি আমার গরিব দুস্থদের মাঝে রেশনিং কাজে সরকার প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করছে এবং এইগুলো ব্যয়ের মাধ্যমে পাশাপাশি সরকারের এই যে সেক্টরটা আছে, সামাজিক নিরাপত্তা ও কল্যাণ খুবই কিন্তু ভালোভাবে পরিচালিত হচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি যদি দেখি, যে বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা মেটানোর লক্ষ্যে বিদ্যুৎ উৎপাদন, বিতরণ এবং সঞ্চালন বৃদ্ধিকরণ এবং নবায়নযোগ্য যা কারণে আমাদের এত উন্নয়ন তহবিল গঠন এবং প্রভৃতি খাতে প্রতি বছর প্রচুর অর্থ ব্যয় হচ্ছে। অর্থাৎ বিদ্যুতের জন্য কিন্তু সরকার, আমাদের দেশে বিদ্যুৎ তৈরি হয় না, বিদ্যুৎ আমদানি করতে হয়, তো যাও তৈরি হয় ওতে কোনো কাজে বসে না। ফলে মানে অর্থাৎ বলা যেতে পারে আপনার যদি এক সমুদ্রে বা ভেতর জল কয়েক ফোঁটা জলের মতো, তো এটা তো কোনোভাবেই কাজ আসে না। তো পাশাপাশি এইগুলোর জন্য আসলে সরকারের প্রচুর ব্যয় হয়। নবম রয়েছে হচ্ছে পরিবহন ও যোগাযোগ, বাংলাদেশ যাতায়াত যোগাযোগ পরিবহন ব্যবস্থা উন্নয়নের জন্য সরকার যোগাযোগ, সড়ক, রেলপথ, নৌ পরিবহন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় বিভিন্ন প্রকল্পে এবং সেতু বিভাগের মাধ্যমে প্রচুর অর্থ ব্যয় করছে। দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান ন্যাশনাল সার্ভিস প্রকল্পের মাধ্যমে বর্তমান সরকার 2 বছরের জন্য দেশের বিভিন্ন জেলায় স্বল্প শিক্ষিত কর্মরত বা বেকার যুবকদের জন্য অস্থায়ী নানারূপ কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান উদ্যোগ করছে। গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণে কর্মসূচি টিআর, খয়রাতি সাহায্য জিআর, বিজিএফ বা বিজিটি বাবদ প্রতি বছর সরকার 10 লাখ মেট্রিক টনের অধিক খাদ্যশস্য বিতরণ করছে। দরিদ্র জনগোষ্ঠী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার বিভিন্ন মন্ত্রণালয়ের অনুকূলে ক্ষুদ্র ঋণ প্রদান করছে এবং এসব খাতে সরকার প্রচুর অর্থ ব্যয় করছে। এবার ঋণ ও সুদ পরিশোধ, সরকার উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য দেশের অভ্যন্তরীণ বা বৈদেশিক উৎস থেকে প্রচুর ঋণ গ্রহণ করছে, যেগুলো থেকে আসলে তাদের প্রচুর ঋণের সুদ হচ্ছে, যেটা পরিশোধ করতে হচ্ছে এবং এটার কারণে সরকার একটা ব্যাপক ব্যয় হচ্ছে।
শিল্প অর্থনৈতিক সেবাসমূহ দেশের শিল্প এবং অর্থনৈতিক বিভিন্ন খাতের উন্নয়নের জন্য সরকার প্রচুর অর্থ ব্যয় করতে হয়। শিল্প, বাণিজ্য, শ্রম ও কর্মসংস্থান বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সরকার এই ব্যয় করে থাকে। ক্ষুদ্র মাঝারি শিল্প খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ বিতরণ, ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানসমূহ উৎসাহিত করার জন্য বাংলাদেশ ব্যাংক পূর্ণ অর্থায়ন পরিকল্পনা গ্রহণ করেছে। পরিবেশ ও বন, পরিবেশ সংরক্ষণ, মনোনয়ন, শিল্প দূষণ থেকে রক্ষা এবং তরল বর্জ্য উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠানকে পরিচালনা স্থাপনের জন্য নানামুখী কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য সরকার পরিবেশ ও বনায়ন মন্ত্রণালয়ের অধীনে ব্যয় করছে। অর্থাৎ যে ট্যাক্সটা নিচ্ছে সেটা তারা খেয়ে দিচ্ছে না, তারা এইসব সেক্টরে খরচ করছে। বিনোদন ও সংস্কৃতি ধর্ম, সরকার দেশের তথ্য সংস্কৃতি, ধর্ম এবং যুবক ক্রিয়ার উন্নয়নে প্রতি বছর অনেক অর্থ ব্যয় করছে। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, স্থানীয় সরকার বা পল্লী বিভাগ উন্নয়ন এবং সমবায় বিভাগ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পরিচালনার জন্য বাংলাদেশ সরকার প্রচুর অর্থ ব্যয় করছে। তবে উল্লেখিত খাতগুলো ছাড়া বাংলাদেশ সরকার আরও কয়েকটি খাতে ব্যয় করে, যেমন মহিলা ও শিশু, পানি সম্পদ, মৎস্য প্রাণী সম্পদ, গৃহায়ন, খাদ্য, দুর্যোগ ব্যবস্থাপনা। সরকারি হিসাব অনুযায়ী বাংলাদেশ সরকারের রাজস্ব ব্যয় প্রায় 6 লক্ষ কোটি টাকা। এটা হচ্ছে 2022 সালের একটা পরিসংখ্যান। অনুন্নয়ন ব্যয় বর্ত ৫৫টি খাতে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় প্রতি বছর 18টি খাতে ব্যয় করে থাকে। আধুনিক কল্যাণকামী রাষ্ট্র ধারণার আলোকে দেশের সামগ্রিক উন্নয়নের স্বার্থে অনুন্নয়নমূলক খাতে সরকারি ব্যয় এবং উন্নয়নমূলক খাতে ব্যয় সরকারি ব্যয়ের পরিধি প্রসারিত করা হচ্ছে। আপনারা যদি এবার দেখেন যে দুইটা কাজ দেওয়া আছে এবং আপনারা জানেন যে কাজ দেখলে আসলে আমার কি বলা উচিত, কাজের ক্ষেত্রে হচ্ছে বাংলাদেশ সরকারের ব্যয়ের খাতওয়ারি বরাদ্দ তালিকা তৈরি করা এবং আপনার দ্বিতীয়ত সাম্প্রতিককালে সরকারের ব্যয়ের বৃদ্ধির কারণ বিশ্লেষণ করা। এই দুইটাই আপনাদের কাজ, আপনারা এই দুইটা ভালো করে পড়বেন। দুইটাতে ধরেন 10 মার্কের মতো 5 করে অ্যান্সার করবেন। দেখি বাজেট বা বাজেট BUDGET। বাজেট বলতে আয় ও ব্যয় সবিন্যস্ত হিসাবকে বোঝায়। ব্যক্তি তার বিভিন্ন উৎস থেকে যে আয় পায় কীভাবে তা ব্যয় করে সুশৃঙ্খল বা সাজানো থাকে, এটাকে বলে ব্যক্তিগত বাজেট। এবং একইভাবে সরকার কোনো নির্দিষ্ট আর্থিক বছরে বিভিন্ন উৎস থেকে কতটুকু আয় প্রাপ্তির আশা করে এবং বিভিন্ন খাতে কী পরিমাণ ব্যয় করতে চায় তার সবিন্যস্ত হিসাবকে আসলে সরকারি বাজেট বলা হয়ে থাকে। বাংলাদেশের আর্থিক বছর হলো জুলাই টু জুন, অর্থাৎ যে কোনো বছরের 1 জুলাই হতে পরের বছর জুনের লাস্ট দিন, অর্থাৎ হয়তো বা 30শে জুন হয়তো বা আমাদের এই যে বর্তমান যে এই সময়টা যাচ্ছে, অর্থাৎ আমাদের যে অর্থ বছরটা যাচ্ছে, এই অর্থ বছরে কী হচ্ছে যে আমাদের বাজেট হচ্ছে, যেমন কি আজকে হচ্ছে 1 জুলাই, অর্থাৎ আমাদের 26 সাথে অর্থ বছর আজকে প্রথম দিন। এবং বাজেট হলো সরকারি অর্থ ব্যবস্থার মূল চালিকা শক্তি। বাজেট যেমন সরকারের রাজনৈতিক দর্শনের প্রতিফলন ঘটে, তেমনি দেশের অর্থনৈতিক চিত্র ফুটে ওঠে। বাজেট কেবল সরকারি সম্ভব আয় ব্যয় হিসাবেই থাকে না, বরং আয় ব্যয় সুনির্দিষ্ট পরিকল্পনা অন্তর্ভুক্ত থাকে। আয়ের চেয়ে ব্যয় বেশি হলে ঘাটতি পূরণ হবে এবং ব্যয়ের চেয়ে আয় বেশি হলে উদ্বৃত্ত অর্থ হবে ইত্যাদি নিম্ন বাজেটে লিপিত থাকে। বাংলাদেশের বাজেট প্রণয়ন জাতিসংঘের অনুমোদন নিতে হয় এবং রাষ্ট্রপতির সম্মতি নিয়ে সরকার নির্ধারিত আয় ব্যয় পদ্ধতি কার্যকর করে। বাংলাদেশের বাজেটটা হচ্ছে ঘাটতি বাজেট বলা হয়ে থাকে। তো বাজেট প্রকারভেদ আয় ও ব্যয়ের প্রকৃত বাজেট দুই প্রকার, একটা হচ্ছে চলতি বাজেট, একটা হচ্ছে মূলধন বাজেট। তো চলতি বাজেট বা কারেন্ট বাজেট হচ্ছে যে বাজেটে সরকারের চলতি আয় বা চলতি ব্যয় হিসাব দেখানো হয় তাকে চলতি বাজেট বলে। চলতি আয় সংগৃহীত কর, রাজস্ব, কর বহির্ভূত রাজস্ব হতে। কর রাজস্বের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মূল্য সংযোজন কর, ভ্যাট, আয়কর, সম্পত্তি কর, ভূমি রাজস্ব ইত্যাদি। আর কয় বহির্ভূত রাজস্বের ভিতরে হলো সরকার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লভ্যাংশ, মুনাফা, ঋণের সুদ ইত্যাদি। বাজেটের অর্থ ব্যয় হয় সরকারের প্রশাসনিক কার্য সুষ্ঠুভাবে পরিচালনা বা দেশ রক্ষার জন্য। এই বাজেটের ব্যয়ের খাতগুলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন, বিচার বিভাগ বা পুলিশ প্রশাসন, স্বাস্থ্য, কল্যাণ প্রভৃতি উল্লেখযোগ্য। যেহেতু এই খাতগুলো অপরিবর্তিত থাকে, প্রতি বছর বাজেটে এই ব্যয়ের পুনরাবৃত্তি প্রয়োজন হয় এবং চলতি বাজেট সাধারণত উদ্বৃত্ত থাকে। চলতি বাজেটে উন্নয়ন বা রাজস্ব বাজেটও বলা হয়ে থাকে। এবার আমরা যদি দেখি যে বাজেট মূলধন আসলে কীভাবে কী কাজ করে সেটা যদি লক্ষ্য করা হয়, এবার যদি দেখি যে মূলধন বাজেটটা কি, তো সরকারের মূলধন আয় ও ব্যয় হিসাব যে বাজেটে দেখানো হয় তাকে মূলধন বা উন্নয়ন বাজেট বলে। এ বাজেটের মূল লক্ষ্য হচ্ছে দেশের বা জনগণের আর্থসামাজিক উন্নয়ন সাধন করা। এ লক্ষ্যে সরকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি প্রণয়ন করে এবং তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অভ্যন্তরীণ বা বৈদেশিক উভয় উৎস হতে অর্থ সংস্থান করে। এবং অভ্যন্তরীণ আয়ের উৎস হতে বা রাজস্ব, উদ্বৃত্ত, বেসরকারি সঞ্চয়, ব্যাংক ঋণ, অতিরিক্ত কর ধার্য করে। আর বৈদেশিক আয়ের উৎস হলো বৈদেশিক ঋণ, বৈদেশিক অনুদান, বার্ষিক উন্নয়ন আওতার কর্মসূচি বা কৃষি ঋণ, শিল্প, জ্বালানি, মহিলা যুব উন্নয়ন, পরিবহন যোগাযোগ, পল্লী উন্নয়ন, গৃহায়ন ইত্যাদি খায় ব্যয় করে থাকে। তো এই বাজেটের ভিতরে হচ্ছে বাজেটের মূল লক্ষ্য হচ্ছে দেশের অর্থনৈতিক উন্নয়ন প্রবৃদ্ধি করা। চলতি বাজেট ও মূল বাজেটের পার্থক্য 5 মার্ক করে ফেলবেন। তো আয় ব্যয় ভারসাম্য দিক থেকে বাজেট প্রধানত দুই ভাগে, একটা হচ্ছে সুষম বাজেট আর একটা হচ্ছে অসম বাজেট। এবং অসম বাজেট একটা হচ্ছে উদ্বৃত্ত বাজেট, একটা ঘাটতি বাজেট, এবং আমাদের এটা হচ্ছে এটা আমাদের দেশীয় বাজেট যেটা। তো সুষম বাজেট বলতে বোঝাচ্ছে ব্যালেন্স বাজেট। কোনো নির্দিষ্ট সময়ে সরকারের প্রত্যাশিত আয় এবং সম্ভাব্য ব্যয়ের পরিমাণ সমান হলে সুষম বাজেট বলে। এই বাজেটে আয়ের সংগতি রেখে ব্যয় এবং মুদ্রাস্ফীতি বা দ্রব্যের দাম দ্রুত বৃদ্ধির সম্ভাবনা কম থাকে এবং যার ফলে স্থিতিশীলতা বজায় থাকে এবং উন্নয়নশীল দেশের বেকারত্ব দূর করতে, দেশের উন্নয়ন ঘটাতে এবং জরুরি ব্যবস্থা মোকাবেলা করতে এটা সহায়ক। সুষম বাজেট
মোট আয় বিয়োগ মোট ব্যয় সমান সমান 0 হয়। আর অসম বাজেট বলতে হচ্ছে আনব্যালেন্স বাজেট। কোনো বাজেট নির্দিষ্ট সময় বা আর্থিক বছরে সরকারের প্রত্যাশিত আয় বা সমবায়ের পরিমাণ না হলে তাকে অসম বাজেট বলে। সরকারের আয় ব্যয়ের অসমতার দিক থেকে অসম বাজেটকে আবার দুইভাবে ভাগ করা হয়। একটা হচ্ছে উদ্বৃত্ত বাজেট বা সারপ্লাস বাজেট, একটা হচ্ছে ডেফিসিয়েন্ট বাজেট, মিনস হচ্ছে ঘাটতি বাজেট। তো উদ্বৃত্ত বাজেট হচ্ছে কোনো আর্থিক বছরে সরকার প্রত্যাশিত আয়ের অপেক্ষা সম্ভাব্য ব্যয়ের পরিমাণ কম হলে তাকে উদ্বৃত্ত বাজেট বলে, অর্থাৎ ব্যয় অপেক্ষা আয়ের পরিমাণ বেশি। মোট আয় বিয়োগ মোট ব্যয় সমান সমান কি, এটা শূন্য থেকে বেশি, মোট আয় বেশি হবে মোট ব্যয় থেকে, সেটা হচ্ছে সারপ্লাস বাজেট। আর ঘাটতি বাজেট বা ডেফিসিয়েন্ট বাজেট হচ্ছে কোনো অর্থ বা আর্থিক বছরে সরকারের বাজেট আয় অপেক্ষা ব্যয়ের পরিমাণ বেশি হলে তাকে ঘাটতি বাজেট বলে। সরকার বাজেটের এই ঘাটতি দূর করার লক্ষ্যে জনসাধারণের কাছ থেকে ঋণ, নতুন অর্থ সৃষ্টি, কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ বা বৈদেশিক ঋণ এবং অনুদান গ্রহণ করে। আমাদের মতো উন্নয়নশীল দেশের প্রাকৃতিক সম্পদের পরিপূর্ণ ব্যবহার, কর্মসংস্থান বৃদ্ধি, মাথাপিছু আয় বৃদ্ধি, জনগণের জীবনমাত্রা বৃদ্ধির ঘাটতি বাজেট প্রণয়ন মঙ্গলজনক। তবে অতিরিক্ত নতুন মুদ্রা সৃষ্টি করার মাধ্যমে দ্রব্যমূল্যের পাশাপাশি আয় বৈষম্য রেখা তৈরি হয়। অর্থাৎ ঘাটতি বাজেট মানে হচ্ছে মোট আয় মোট ব্যয়, এখানে হচ্ছে মোট আয় থেকে মোট ব্যয় বেশি হবে। কাজ দুটো আছে, উদ্বৃত্ত বাজেট ও ঘাটতি বাজেটের পার্থক্য 5 মার্কস, অ্যান্ড সুষম বাজেট অসম বাজেটের পার্থক্য 5 মার্কস করে ফেলবেন। বাংলাদেশ সরকারের বাজেট। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, অর্থাৎ এটা হচ্ছে ডেভেলপিং কান্ট্রি। আর্থিক বছর শুরু হয় জুলাই টু জুন। প্রতি বছর জুন মাসের প্রথম সপ্তাহে মাননীয় অর্থমন্ত্রী জাতীয় সংসদে খসড়া বাজেট উপস্থাপন করে আলোচনা সমালোচনার মাধ্যমে সংযোজন বিয়োজনের পর উক্ত বাজেট ওই মাসে মহান সংসদে সুন্নতভাবে গৃহীত হয়। আমাদের দেশের বাজেট সাধারণত দুইভাবে হয়, একটা হচ্ছে উন্নয়ন বাজেট বা চলতি বাজেট বা রাজস্ব বাজেট, আর একটা হচ্ছে উন্নয়ন বাজেট বা মূলধন বাজেট। তো উন্নয়ন বা নন ডেভেলপমেন্ট বাজেট হচ্ছে যে বাজেটের যে অংশে সরকারের দৈনন্দিন বা চিরায়ত আয় ব্যয় হিসাব দেখানো হয় এবং বাজেটের ব্যয়ের খাতসমূহ সরাসরি উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত না, অর্থাৎ এটা হচ্ছে উন্নয়ন বাজেট। এবং এর ক্ষেত্রে এই বাজেটের মূল লক্ষ্য হলো দেশের রক্ষা বা দেশের প্রশাসন সুষ্ঠুভাবে পরিচালনা করা, অর্থনৈতিক পরিকল্পনা, এবং এ বিষয়ে বাজেট উল্লেখে থাকে না। যদি দেখি যে উন্নয়ন বাজেটের আয় সংগঠিত এবং মূলত কর রাজস্ব থেকে আসে। তো কর থেকে আয় এবং কর বহির্ভূত থেকে আয়। প্রথমত হচ্ছে আয় ও মুনাফার উপর কর, মূল্য সংযোজন কর, ভ্যালুয়েটেড ট্যাক্স, আমদানি শুল্ক, আবগারি শুল্ক, সম্পূরক শুল্ক, ভূমি রাজস্ব, যানবাহন, স্টাম্প বিক্রয়, মাদক শুল্ক, অন্যান্য কর শুল্ক। আর কর বহির্ভূত যে ক্ষেত্রে সেটা হচ্ছে সরকারি প্রতিষ্ঠান ও লভ্যাংশ, মুনাফা, সুদ থেকে প্রাপ্ত, প্রশাসনিক ফি, জরিমানা বা দণ্ড বা বাজেয়াপ্তকরণ, সেবা বাবদ প্রাপ্তি, ভাড়া ও ইজারা, টোল ও লেইবি, রেলওয়ে, ডাক বিভাগ, তার ও টেলিফোন বিভাগ এবং অন্যান্য রাজস্ব। তাহলে আমরা কিন্তু দেখেন প্রতিটা সেক্টর ধরে 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 আলোচনা করতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর উন্নয়ন বাজেটের ক্ষেত্রে সেটা হচ্ছে কি শিক্ষা, প্রযুক্তি, জনপ্রশাসন, প্রতিরক্ষা, জনশৃঙ্খলা ও নিরাপত্তা, পরিবহন ও যোগাযোগ। আর রয়েছে এই পাশে যেটা রয়েছে অর্থাৎ আমাদের কর বহির্ভূত, সেটা কি, এটা হচ্ছে আমাদের কর থেকে আয়। আর কর বহির্ভূত হচ্ছে সামাজিক নিরাপত্তা, ঋণ ও সুদ পরিশোধ, স্বাস্থ্য, পরিবার কল্যাণ, বিনোদন, সংস্কৃতি, কর্ম, ধর্ম, অপ্রত্যাশিত আয়। প্রত্যেকটা কিন্তু দেখেন আপনাদের ব্যাখ্যা করা হয়েছে ইতিমধ্যে। আর উন্নয়ন বাজেট যদি দেখি যে বাজেটের যে অংশে উন্নয়নমূলক কার্যক্রম বা ডেভেলপ বাজেট হচ্ছে আয় ব্যয় হিসাব দেখা যায় তাকে উন্নয়নমূলক বাজেট বা মূলধন বাজেট বলে। এই বাজেটে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বিস্তৃত বিবরণ ও সম্ভাব্য ব্যয়ের পরিমাণ বা অর্থ কর্মসংস্থানের উৎস লিপিবদ্ধ থাকে। উন্নয়ন বাজেটের মূল লক্ষ্য হল পরিকল্পিত অর্থনৈতিক উন্নয়ন এবং প্রবৃদ্ধি অর্জন করা। প্রতি বছর নতুন নতুন কর্মসূচি গ্রহণ হতে পারে। দেখেন অনেকটা সেক্টর একটা পাই চার্টের মাধ্যমে দেখানো হয়েছে। এই জনপ্রশাসন, সামাজিক অন্যান্য জ্বালানি, পরিবহন, যোগাযোগ, স্থানীয় পল্লী উন্নয়ন, শিক্ষা, কৃষি ইত্যাদি ক্ষেত্রে। তাহলে যদি দেখি যে সরকার উন্নয়ন বাজেটের আয়ের উৎস থেকে এবং ব্যয়ের খাত, তো আয়ের খাত হচ্ছে উন্নয়ন বাজেটের উদ্বৃত্ত, অতিরিক্ত কর ধার্যের মাধ্যমে আয়, অভ্যন্তরীণ ব্যাংকিং ব্যবস্থা হতে আয়, বন্ডের মাধ্যমে আয়। এখন এই প্রত্যেকটা সেক্টর কিন্তু আমরা জানি, আমাদের অলরেডি 10টা অধ্যায় পড়া হয়ে গিয়েছে, তো আমরা প্রত্যেকটা সেক্টর সেইভাবে দেখে এসেছি। এবং পরবর্তী দেখি যে বৈদেশিক উৎস কি, বৈদেশিক উৎস হচ্ছে বৈদেশিক সাহায্য এবং বৈদেশিক ঋণ। আর ব্যয়ের খাত হচ্ছে কৃষি ও শিল্প উন্নয়ন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা ও প্রযুক্তি খাতের ব্যবহার, প্রাণী সম্পদ ও বন্য নিয়ন্ত্রণ, গৃহায়ন, পাশাপাশি হচ্ছে শ্রম, জনশক্তি, মহিলা ও যুব উন্নয়ন এবং পাশাপাশি অন্যান্য। তাহলে বাংলাদেশ সরকারের কোনটি উন্নয়ন এবং কোনটি উন্নয়ন বাজেটের অংশটা নির্ণয় করতে হবে। তো বাংলাদেশ সরকারের বাজেট 2023 অর্থ বছরের এবং বিগত অর্থ বছর সংশোধিত বাজেট। যদি দেখি যে আমাদের জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত কর সময় হচ্ছে কত রয়েছে, অর্থ সময় হচ্ছে কোটি টাকায়, তাহলে হচ্ছে 4,30,000 কোটি টাকা বাজেট, যেটা সংসদীয় বাজেট হচ্ছে 4,10,000 কোটি টাকা। বা জাতীয় রাজস্ব বোর্ড বহির্ভূত কর সময় 1,99,000
1,19,999 কোটি টাকা, সেখান থেকে এখানে 19,009 কোটি টাকা হয়েছে। করবর্তিত প্রাপ্তি 49,997 কোটি টাকা, এখানে মাত্র 49,000 কোটি টাকা করা হয়েছে পরে সংশোধিত করে। বৈদেশিক অনুদান 39 অর্থাৎ 3,900 কোটি টাকা, সেখানে হচ্ছে 3,500 কোটি টাকা। মোট রাজস্ব প্রাপ্তি ক খ গ ঘ এখানে হচ্ছে 5,03,896 কোটি টাকা, কিন্তু এখানে সংসদীয় বাজেট হচ্ছে 4,81,500 কোটি টাকা। অনুন্নয়ন রাজস্ব ব্যয় রয়েছে 4,75,281 কোটি টাকা, কিন্তু সংসদীয় বাজেট রয়েছে 4,53,228 কোটি টাকা। উন্নয়ন ব্যয় রয়েছে 2,77,582 কোটি টাকা, কিন্তু সংসদীয় বাজেট রয়েছে 2,60,007 কোটি টাকা। অন্যান্য ব্যয় 8,922 কোটি টাকা থেকে এটা হয়েছে 1,183 কোটি টাকা, অর্থাৎ কতটা ঘাটতি দেখেন। তাহলে এখান থেকে মোট হচ্ছে 7,61,765 কোটি টাকা, যেখানে হচ্ছে আমাদের মোট আয় হয়েছে এটা এবং মোট ব্যয়টা যদি দেখি যে 7,14,408 কোটি টাকা। তাহলে ঘাটতি কত, আয় ব্যয় যদি আমরা হিসেব করি, তাহলে এখান থেকে যদি আমরা বাদ দিই যে 2,57,849 কোটি টাকা, এবং এটা থেকে যদি বাদ দিই 2,32,918 কোটি টাকা, এবং বৈদেশিক উৎস ঋণ যদি থাকে সেটা হচ্ছে কি যে 1,27,190, সংসদীয় বাজেট রয়েছে 1,10,853, অব্যয় উৎস হচ্ছে 1,55,395, সেখান থেকে হচ্ছে 1,46,776 কোটি টাকা। তাহলে মোট অর্থসংস্থান হচ্ছে 2,82,585 কোটি টাকা, সংশোধিত হচ্ছে কত 2,57,619 কোটি টাকা। এটা হচ্ছে অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ সরকার বাজেট 2024। এই বাজেটে দুটি অংশ রয়েছে, উন্নয়ন বাজেট এবং উন্নয়ন বাজেট। আয় ব্যয়ের ভারসাম্য দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ সরকারের বর্তমান বাজেট হচ্ছে ঘাটতি বাজেট, এটা বললাম। তবে বাংলাদেশের উন্নয়ন বাজেটের অর্থায়নের সম্বন্ধে মতামত দাও, এবং এই অর্থের সকল তথ্য হচ্ছে বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2024 থেকে সংগৃহীত হয়েছে। তাহলে আমাদের এই অধ্যায়ে আমরা কী কী দেখলাম যদি একটু রিকল করি, যে আমরা বিভিন্ন করে দেখলাম, কর বহির্ভূত এবং করের থেকে যে আয়টা দেখলাম, এবং কোন কোন সেক্টর থেকে আয় করে কোনটা জনগণের জন্য ব্যয় হচ্ছে কোনটা না হচ্ছে। তাহলে ওভারঅল আমরা কিন্তু এই অধ্যায়টা খুব সুন্দর করে দেখলাম, এবং আপনাদের এরই মাধ্যমে আসলে এই যে এই অধ্যায়টি আমাকে পড়ানোর যে সিস্টেম ওয়াইজ, এবং পরিশেষে একটা কথা হচ্ছে কোনো জিনিস যদি ভুল তথ্য প্রদান করে থেকে আন্তরিকভাবে দুঃখিত, বাট যদি কোনো কিছু মনে হয় যে আমি ভুল পড়িয়েছি আপনারা চাইলে আমার সংশোধন করে দিতে পারেন। তো আর বাকি যে জিনিসগুলো আছে অধ্যায় থেকে বাজেট নিয়ে একটু ভালো করে দেখবেন, কর বহির্ভূত এবং কর থেকে আয় এটা তো মাস্ট দেখবেন, বাকিগুলো দেখলে আপনাদের সিকিউ খুব ভালো হবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো হয়তো বা ক্লাসে বা পরবর্তী কোনো ভিডিওতে, সে অবধি সবাই ভালো থাকবেন। এই ছিল আজকে ভিডিও, এবং আজকে ভিডিও বলতে কি এই কোর্সের শেষ ভিডিও। তো যাই হোক, আপনাদের সাথে একটা অনেক বড় জার্নি আমরা কমপ্লিট করে ফেললাম, এবং আমার অনেকটাই টাইম লেগেছে এই কোর্সটা কমপ্লিট করতে, এবং আমরা আসলে প্রত্যেকটা ক্লাস সেই রকম ডেডিকেশন এবং প্রত্যেকটা সময় নিয়ে করেছি, যাতে আপনাদের ওভারঅল সময়টা বা আপনাদের যেই টাইমটা দিচ্ছেন এটা যেন ফুললি ইউটিলাইজ হয়। তো এই ক্ষেত্রে আপনাদের আসলে যদি কোনো ধরনের কোনো কোর্সে কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবেন, এবং এই ভিডিওতে জন্য সমস্যা থাকলে একটা কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করবো যে আপনার জন্য একটা ডেডিকেটেড ভিডিও দেওয়ার জন্য, যে এই সেক্টরটা আপনি বুঝতে পারেননি। এবং এত বড় একটা কোর্সটা আনতে আমাদের আসলে অনেক শ্রম লেগেছে, ইভেন আমার 2 দিন গলা থেকে হয়তো কথাও বেরোচ্ছিল না, আমার এখনও কথা বলতে অনেকটা কষ্ট হচ্ছে। যাই হোক, সেটা কথা না, কথা হচ্ছে এই জন্য চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন, ফেসবুক পেজ থেকে ফলো করে দিন। এছাড়া এই কোর্সের রিলেটেড আর কী আপনি ভিডিও চাচ্ছেন সেটাও জানাতে ভুলবেন না, কারণ কি আমরা ইকোনমিক্স নিয়ে ফেলেছি, এরপর আর বাকি যে 3টা সাবজেক্ট আছে প্রত্যেকটি ধরে নিয়ে ফেলবো, কোনো সমস্যা নেই। যে কোনো সময় দেখবেন যে চ্যানেল আপলোড হয়ে গেছে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো কোর্সে। এই কোর্সের যাত্রা এখানেই শেষ হচ্ছে। তো সবাইকে ভালো থাকার জন্য আসলে বলা হচ্ছে, কারণ পড়াশোনা তো করবেন, পাশাপাশি শারীরিক যত্ন নেওয়া। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সব সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, পড়াশোনার সাথে থাকবেন, এবং এই কোর্সটি সকলকে সম্পূর্ণ করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।